নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম জাহাজ বাড়ির পরী। শুনতে থাকুন আজকের গল্প জাহাজ বাড়ির পরী। গোলাপি আসছে না দেখে নিজেই সকালে চায়ের জলটা চাপিয়ে দিয়েছিলাম। সবে পাতা ভিজিয়েছি, ডোরবেলের সুরেলা ঝংকার। যাক, ডুব মারেনি তাহলে। অপ্রসন্ন মুখে বললাম, তুই যে কি হচ্ছিস দিন দিন। বকুনিটা গোলাপি গায়েই মাখল না, চোখ ঘুরিয়ে বলল, কি কাণ্ড গো বৌদি, কি কাণ্ড! শুনেছ কি হয়েছে? বাহানা মানাচ্ছে। দেরি করে এলেই মেয়েটা আজব আজব গপ্প ফাঁদে। গলা রুখো করে বললাম, কি হয়েছে? ঢাকুরিয়া স্টেশনে কোনো পাগল সার্কাস দেখাচ্ছে নাকি মাতাল গড়াগড়ি খাচ্ছে? আর তাই দেখতে গিয়ে তোর... না গো না। গোলাপি শুরুত করে ফ্ল্যাটের অন্দরে সেঁধিয়ে এলো। এই মোড়ের মাথায় আর জোর জটলা গো। জাহাজ বাড়ির পরী দিদি কাল নাকি পালিয়েছে। যা, কি আবল তাবল বকছিস? মা কালীর দিব্যি, কাল বিকেলে দাসপাড়া বাজারে নাকি সবজি কিনতে গেছিল। তারপর থেকে আর টেরেস নেই। আকাশ থেকে পড়লাম, বলে কি? পরীরা থাকে আমাদের মোড়ের হলুদ বাড়িটায়। পরীর বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন। সেই সুবাদেই কি করে যেন নামটা চালু হয়ে গেছে এলাকায়। দোতলা বাড়িখানায় বিন্দুমাত্র জাহাজের আদল নেই, তবুও। ক্যাপ্টেন সাহেব বহুকাল আগেই পরপারে। তার স্ত্রীও গত হয়েছেন বছর 6। ও বাড়ি এখন পুত্রকন্যাদের অধিকারে। বড় ভাই ছোট ভাই বিয়ে করে সংসারী হয়েছে। মেজটি এখনো ধর্মের ষাঁড়। আর পরীর তো বিয়ের প্রশ্নই নেই। লেখাপড়া করেনি, দেখতেও তেমন সুবিধের নয়। মেঘে মেঘে বয়সও গড়িয়েছে বেশ। না হোক 35-36 তো হবেই। যথেষ্ট মোটিয়েওছে ইদানিং। তবে পরী ভারী মিশুকে স্বভাবের। এ পাড়ায় আমরা এসেছি প্রায় বছর 5। আমার সঙ্গেও ভাব হয়ে গেছে দিব্যি। প্রচুর বকবক করতে পারে মেয়েটা। বাড়িতেও চলে আসে হুটহাট। এ বাড়ি ও বাড়ির ঘোঁট শুনিয়ে যায়। নিজের বাড়িরও একেবারে সাদামাটা রহস্যহীন একটি মেয়ে। একটু বা মাটো। সেই পরী কিনা আচমকা অন্তর্হিত। কেন? প্রশ্নটা জীবের ডগায় এসে গিয়েছিল। গিলে নিলাম। গোলাপির সঙ্গে এসব নিয়ে আলোচনার কি দরকার? জি চাকররা বাবুদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির গন্ধে ভারী আমোদিত হয়। স্বভাবতই গোলাপিও রসে ফুটছে। আচার চাটার মতো করে বলল, পরী দিদির মেজ ভাইটা গো রাস্তায় দাঁড়িয়ে কি গাল পারছে গো। বলছে, বজ্জাত মেয়ে ছেলে, আমাদের এভাবে আতান্তরে ফেলার কোনো মানে হয়? ফিরুক একবার হারামজাদি। মেরে যদি পাট পাট না করি তো আমি এক বাপের বেটা নই। মুখ ফসকে বেরিয়ে গেল। মেজ মানে ওই গাঁটা গোটাটা, চুলে কদম ছাড়? হ্যাঁ গো হ্যাঁ, ওই অলম্বুসটা লাট্টু যে চিটিংবাজি করে বেড়ায়। গোলাপি ভুল বলেনি। পাড়ায় ছেলেটার খুব বদনাম। একে ওকে তাকে টুপি পরানোই নাকি লাট্টুর পেশা। কাউকে জমি কিনিয়ে দেওয়ার নাম করে কর্পোরেশনের মাঠ দেখিয়ে নোট হাতাচ্ছে, তো কাউকে চাকরির টোপ দিয়ে তার পকেট হালকা করছে। এই তো 1 মাসও হয়নি, রাত 11টায় জাহাজ বাড়ির সামনে কি হল্লাগুল্লা। চেঁচামেচি শুনে সুপ্রকাশও বেরিয়ে গেল দেখতে। ফিরে এসে বলল, সেই পুরনো কিস্সা, 420 কেস। কাকে নাকি কোনো এক গ্যারেজের টায়োটা কোয়ালিস দেখিয়ে মাত্র 70,000-এ পাইয়ে দেবে বলে আগাম 10,000 ঝেপেছিল। কয়েকবার চরকি খেয়ে লোকটা এবারে চড়া হয়েছে সদল বলে। তর পাচ্ছে জোর। তবে কথায় আছে না,
চোরের মায়ের বড় গলা, লাট্টু কুমারও খিস্তির বান ডাকাচ্ছে সমান তালে। দু কান কাটার কাকে বলে। তাই এ হেন গুণনিধি দাদাটি এখন মনের ওপর গার্জেনই ফলাচ্ছে প্রকাশ্যে। বলবো না করেও বলে ফেললাম। গলা ফাটিয়ে কি হবে? মনের খোঁজ খবর করেছে কোনো? হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে। আসালে বৌদি, বেরোলো বাজারের থলি নিয়ে আর চলে গেল কুটুম বাড়ি। মনে কোনো রাগ দুঃখ থাকলে তো যেতেই পারে। হয়তো ভাই বা ভাইদের বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। ঝগড়া তো জাহাজ বাড়ির রোজকার ভজন কীর্তন গো বৌদি, তাতে আর কি পরিদিদির গায়ে ফোসকা পড়বে? না, আরো কত কিছুই তো হতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট? দাসপাড়া বাজার এখান থেকে কপা গো বৌদি, অ্যাক্সিডেন্ট হলে কেউ একটা খবর পেত না। তাহলে আর কি, উবে গেছে। না, চাটা ছেঁকে ফেল। বললাম বটে, কিন্তু ভাবনাটা যেন লেপটে গেল মাথায়। পায়ে পায়ে সোফায় এসে বসলাম। সুপ্রকাশও উঠে পড়েছে। সেন্টার টেবিলে ঠ্যাং তুলে সে এখন খবরের কাগজে মগ্ন। প্রথমে শেয়ারের পাতাটা খুলে সুপ্রকাশ। সম্প্রতি কিছু টাকা রেখেছে মিউচুয়াল ফান্ডে। মাসি মুখে দেখে নেয় দর উঠল না পড়ল। আজ বোধহয় বাজার চড়েছে। সুপ্রকাশের মুখ বেশ আলোকিত। গোলাপি চা রেখে যাওয়া মাত্র চোখ থেকে নামালো কাগজ। ঠোঁটে কাজ ছোঁয়াচ্ছে আয়েসি মেজাজে। সমাচারটা শোনানোর জন্য আমার পেট ফুল ছিল। চায়ে একটা চুমুক দিয়েই বললাম, এই জানো, পরীকে নাকি পাওয়া যাচ্ছে না। কোন পরী? ভিক্টোরিয়ার? আরে না, আমাদের পাড়ার জাহাজ বাড়ির পরী। ও, সেই লেংড়িটা? আহা, ওভাবে বলছো কেন? বিছানার পায়ের তলায় কড়া পড়ে গেছে, তাই না একটু টেনে টেনে হাঁটে? নাকি ওইভাবে হাঁটে বলেই পায়ের তলায় কড়া পড়েছে? মাঝে বকো না তো। কথাটা শোনো, কাল সন্ধ্যে থেকে পরীর আর খোঁজ নেই। বাজার করতে গিয়ে নাকি আর ফেরেনি। মাজা গেছে? অনেককাল আগেই ওর উড়ে যাওয়া উচিত ছিল। যা একখানা ফ্যামিলি, বাপস! এ বলে আমাকে দেখ, ও বলে আমায়। মেজটির তো বোধ হয় ইন্টারপোলের নাম উঠে গেছে। বড়টি একটি চালবাজ নাম্বার 1, আর ছোটটি সে তো রীতিমতো মিস্টিরিয়াস। আজ শুনি স্টোনের ব্যবসা করছে, তো কাল শুনি টয়ের। এই দিল্লি ছুটছে, এই মুম্বাই। আদৌ কিছু করে কি না, আর করলেও কি করে, কোন পথে করে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। একটাই গুণ, ছোটটা বড়টার মতো বারফারটাই মারে না। হ্যাঁ, ছক্কার ব্যবহার তো বেশ ভালো। ব্যবহার তো বড়রও ভালো। কি যেন নাম? ভেকু। তা ভেকু একদিন আমাকে বলেছিল ও নাকি একসময় রেসিং কার চালাতো, কার র্যালির নেশা ছিল। এখন সেই মিস্টার ভেকু বাবুবাগানের এক বুড়ো হোমিওপ্যাথ ডাক্তারের লজ্জরে ফিয়েট চালায়। আহা, বিয়ে থা করেছে, যা হোক করে কিছু রোজগারপাতি তো করতে হবে। কলেজটাও তো ডিঙোতে পারেনি, কিন্তু ডববাজিতে তো পিএইচডি। বাগতাল্লার বহর শুনবে? সেদিন বেটা ফিয়াটের ড্রাইভিং সিটে বসে কায়দা করে খৈনি পিটছে। আমি দেখে জাস্ট একটু হেসেছি। অমনি একটা ডায়লগ ছেড়ে দিল, শরীরে ব্লু ব্লাড বইছে তো দাদা, তাই বনেদি গাড়ি ছাড়া চালিয়ে সুখ পাই না। এই গাড়ি দেখতে যেমনই হোক খাঁটি ইটালিয়ান। 62-তে লুকানো র্যালিতে পার্টিসিপেট করেছিল। ওরা কিন্তু সত্যি বনেদি বংশ, আদি সপ্তগ্রামের সান্নাল। বিখ্যাত পণ্ডিত হরিশ মৈত্র নাকি ওদের মার সম্পর্কে মামা হন। শিশির ভাদড়ীয়, ওদের যেন কিরকম একটা দাদু। কে তোমাকে এসব গপ্প মানে? হ্যাঁ, মানে পরীর মুখেই শুনেছি। ওদের নাকি এমন হিন্দশা আগে ছিল না। পুরো সাহেবি কেতায় নাকি বড় হয়েছে পরীরা। দেখো না কেমন ইংরেজি বলে ফটর ফটর। ওর মা ছিলেন আর্মি অফিসারের মেয়ে, খুবই এটিকেট দুরস্ত। টেবিল ম্যানার্স থেকে শুরু করে
প্রতিটি আদব কায়দা নাকি শিখিয়েছিলেন ছেলে মেয়েদেরকে। নিজে এককালে ঘোড়ায় চড়তেন, গাড়ি ড্রাইভ করে পরীতে স্কুলে পৌঁছে দিয়ে আসতেন। মাই জাগে ওদের ফ্ল্যাটটা নাকি ছিল ছবির মতো। জাহাজ থেকে রিটায়ার করবার পর ওর বাবার মাথায় কি যে ভূত চাপল, কলকাতায় থিতু হওয়ার জন্য পাগল হয়ে পড়লেন। জানি জানি, থামো। সুপ্রকাশ হাত তুলে আমাকে থামালো। ওদের হিস্ট্রি এ পাড়ার সকলের জানা। ক্যাপ্টেন মশাই এখানে এসে বাড়ি বানালেন, একটা মেরিন ট্রেনিং স্কুল খোলবার জন্য তোড়জোড় শুরু করেছিলেন। তারপর হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসা করাতেই তো ফ্যামিলিটা পুরো ফৌত। কিন্তু একটা কথা জানো, কিছুতেই আমার মাথায় ঢোকে না। এতই যদি ঘ্যামা পরিবার, ছেলে মেয়েগুলো এমন অশিক্ষিত কুলাঙ্গার হয় কি করে? ছক্কাটা বোধ হয় কেঁদে কোকিয়ে গ্র্যাজুয়েট, কিন্তু বাকিগুলো তো মনে হয় স্কুলও পেরোয়নি। না, পরি 9 অবধি পড়েছিল। এগুলো না কেন? আহা, ফ্যামিলিতে এমন একটা বিপর্যয়। ডোন্ট টক রাবিশ। ওর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় অনেক ফ্যামিলিকে পড়তে হয়। তারপরেও ছেলেমেয়েরা ঠিক লেখাপড়া শিখে দাঁড়িয়ে যায়। এই তো একটা আস্ত বাড়ি ছিল, ওটা বেচেই তো যা হোক একটা ব্যবস্থা করা যেত। ছেলেগুলোই বা ঢব্বার চিটিং মাছ বনে গেল কেন? মুখ দিয়ে বেরিয়ে গেল। কেন বলো? খোঁজো, কারণটা খোঁজো। দেয়ার মাস্ট বি সামথিং রং ইন দ্য ফ্যামিলি। মা নিশ্চয়ই লাই দিয়েছে ছেলেদেরকে, অথবা কেয়ারলেস থেকেছে। মেয়ের ফিউচার নিয়েও তিনি সেভাবে ভাবেননি, কিংবা যেভাবে ভেবেছিলেন তার পরিণামে ওই পরীকে ওই অকাল কুষ্মাণ্ড ভাইগুলোর সঙ্গে বাস করতে হচ্ছে। এখন হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মেয়েটা কোথাও ট্রেনের তলায় গলা দিতে গেল। মা, ও কি অলক্ষণে কথা? পরি মরবে কেন? মরলে বেঁচে যাবে, নইলে অনন্ত দাসীবৃত্তি ওর কপালে লেখা আছে। দেখেছ তো ভাই ভাইয়ের বউগুলো ওকে কি খাটায়। মাজার হাট, দোকানপাট, রান্নাবান্না সব তো ওই মেয়েরই ঘাড়ে। ছক্কার মেয়ের বেবি সিটিংটাও তো করতে হচ্ছে। ও যে কেন একদিন পালায়নি তাই তো আমার মাথায় ঢোকে না। রাস্তায় বসে বসে ভিক্ষে করলেও অনেক সুখেই থাকবে। কথাগুলো মানতে ইচ্ছে করছিল না, আবার প্রতিবাদও করতে পারছিলাম না। সুপ্রকাশ চলে গেল বাজারে। টুকিটাকি ঘরকন্নার ফাঁকে ফাঁকে পরীর কথাই ঘুরে ফিরে আসছিল মনে। সত্যিই তো, মেয়েটার বিয়ে তা দেয়নি কেন? পরী অবশ্য বলে মা তার বিয়ের চেষ্টা করেছিল, কিন্তু সম্বন্ধগুলো লাগেনি। কিন্তু সত্যিই কি তাই? উঠে পড়ে লাগলে পরীর বিয়ে কি হতো না? এখন নয় পরী বেঢপ বনে গেছে, চিরকাল নিশ্চয়ই এরকম ছিল না। গায়ের রং তো মোটামুটি ফর্সা। 20-22 বছর বয়সে অবশ্যই খানিকটা লাবণ্যও ছিল। তবে কি পরীর মা চাননি পরীর বিয়ে হোক? খরচাপাতির কথা ভেবেই পিছিয়েছিলেন নাকি মেয়ে চলে গেলে তাকে খিদমতকারী করবার আর কেউ থাকবে না বলেই উঠিয়ে থাকতেন? এক সময়কার বেয়ারা বাবুর্চি নাচ দাসী নিয়ে বাস করা অভ্যস্ত জীবনে একজন সর্বক্ষণের পরিচারিকা হিসেবে মেয়েকে ব্যবহার করে যাওয়াটাই কি তার বাসনা ছিল? ভাই দাদারাও হয়তো সেই কারণেই পরীকে ঝিয়ের বেশি কিছুই ভাবতে পারে না। কিন্তু তাই বা বলি কি করে? পরীর তো সংসারে ভালোই দাপট। গাধার মতো খাটে বটে, আবার ভাই ভাই বউদের বেশ তো দাবড়ায়। পরীর মাকেও স্বার্থপর ভাবাটা বোধহয় ঠিক নয়। ভদ্রমহিলাকে আমি দেখিনি, পরীর মুখেই শুনেছি বাবা মারা যাবার পর থেকেই নাকি ভদ্রমহিলা সুগারের পেশেন্ট। শেষের দিকে বাতের ব্যথাতেও নাকি কষ্ট পেতেন খুব। যুবতী বয়সে ঘোড়া থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন, সেটাও নাকি পরে খুব ভুগিয়েছে। হয়তোবা সেই কারণেই মেয়ের উপরে একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ভ্যাগাবন ছেলেরা মায়ের দেখভাল করবে এ তো আশাই করা যায় না। তাছাড়া পরীর সম্বন্ধগুলোও তো ভালো আসেনি। দোকানদার, পিয়ন, কোঠের মোহরি, কিংবা বৌমরা আধবুড়ো স্কুল মাস্টার। এককালে যে মহিলা হাইফাই সোসাইটিতে বিচরণ করেছেন,
তিনি কি করে সজ্ঞানে ওই ধরনের পাত্রের হাতে মেয়েকে তুলে দেন? যাই হোক, পরির চিন্তায় মনটা কেমন মেঘলা হয়ে রইল দিনভর। সুপ্রকাশ অফিস থেকে ফেরবার পরে রাতেও খানিক গবেষণা হলো। তারপর উত্তেজনাটা আস্তে আস্তে থিতিয়েও গেল। সংসারে হাজারো কাজ, লক্ষ্য ঝামেলা, তার মধ্যে পাড়ার এক অকিঞ্চিতকর মেয়ের কথা দিনই বা মাথায় থাকে। তবে গোলাপির কল্যাণেই পরি মুছল না পুরোপুরি। গোলাপির নিজস্ব একটা নিউজ নেটওয়ার্ক আছে। সেই সব সাংবাদিকের অন্তর্তদন্ত আচ্ছা আচ্ছা চ্যানেলকেও ঘোল খাইয়ে দিতে পারে। তাদের সেন চক্ষু এড়িয়ে পাতালেও বাস করা অসম্ভব। মাস তিনেক পরে গোলাপি বোমশেল ছাড়ল। হঠাৎই একদিন এসে বলল, ও বৌদি, পরি দিদির হদিশ মিলেছে গো। তাই নাকি? কোথায়? সোনারপুরে বিয়ে করে ঘর বেঁধেছে গো। ওমা, কার সঙ্গে? একটা লোক, সে নাকি পথে ঘাটে ম্যাজিক দেখিয়ে বেড়ায়। যা, তার সঙ্গে পরির ভাব হয় কি করে? এই দুনিয়ায় কিছুই আজব নয় গো বৌদি। কার সঙ্গে কার কোথায় যে মনের মিল হয়ে যায় কে বলতে পারে। লোকটা নাকি দাসপাড়া বাজারে এসে মাঝে মাঝে ভেলকি দেখাতো, সেখানেই বুঝি চার চক্ষুর মিলন। তা পালালো কেন? বলে কই তো যেতে পারত। হয়তো ভেবেছে ভাইয়েরা আটকে দেবে। পরি দিদি না থাকলে তো জাহাজ বাড়ি অচল গো বৌদি। ওই তো পরি দিদি পালিয়ে যাওয়ার পর দুটো দিন ও বাড়িতে হাঁড়ি চড়েনি বৌদি। বোনের শোকে নয় গো বৌদি, তুই থুলি মুই থুলি করে। বড় বউ ভাবছে সে রান্না চাপালে পাকাপাকি ভাবে তাকেই রাঁধুনি বনে যেতে হবে। ছোট বউও ভাবছে একবার হেঁসেলে ঢুকলে হেঁসেল বুঝি তারই ঘাড়ে চাপল। ভেড়ুয়া বর দুটো তাদের তালে তাল মেরে যাচ্ছে। আর মেজো তো অকম্মার ঢেকি, তার তো বউ ছেলেরও বালাই নেই। সে বসে বসে বগল বাজাচ্ছে আর দোকান থেকে রুটি তরকা এনে ওদের সামনে গপা গপ সাঁটাচ্ছে। শেষমেশ বড়ই ছোটই মিটিং করে ঠিক হলো, এক বউ সকালে ভাত রাঁধবে, অন্যজন রুটি সেঁকবে বিকেলের। তার রুটিতে তো খাটুনি বেশি, তাই এই হপ্তায় যে রুটি, পরের হপ্তায় সে ভাত। আর মেজো অলম্বুসের ডিউটি শুধু সাবড়ে যাওয়া, খেতে না দিলে সে মেরে ধরে কেড়ে কুড়ে খেয়ে নেবে। শোনো না, আজকাল কি ক্যাঁচ ব্যাঁচ বাঁধে ও বাড়িতে। তা বটে, কানে আসে মাঝে মাঝে। রাত বাড়লেই ভাইয়ে ভাইয়ে গান বাজনা শুরু হয়ে যায়, সঙ্গে বউদের দোহার কি। তা সে তো আগেও চলতো, পরি থাকতেই। গোটা পাড়া নিঝুম হলে তবেই না জাহাজ বাড়ি জেগে ওঠে। মাথা ঝাঁকিয়ে বললাম, তো ও বাড়ির পাঁচালি কে শুনতে চায়? তুই পরির কথা বল, সে এখন কেমন আছে? বর পেয়েছে, ঘর পেয়েছে, আমোদেই আছে নিশ্চয়ই বৌদি। তা তুই তো থাকিস তাল দিতে, তুই খবর পেলি কি করে? ও মা, সোনারপুর মারিয়েই তো আসা যাওয়া করতে হয় গো বৌদি। আমাদের ক্যানিংয়ের গাড়িতেও সোনারপুরের বাতাস ঢুকে পড়ে যে। নুক্তা খাওয়া দাঁত ছড়িয়ে হাসলো গোলাপি, চোখ টিপে বলল, সোনারপুর থেকে কত মেয়ে ঢাকুরেতে কাজ করতে আসে জানো? কেউ একজন জানতে পারলে গন্ধ ছড়িয়ে পড়তে কতক্ষণ। তা পরির ভাইয়েরা খবর পেয়েছে? নিশ্চয়, বিমলা তো বলছিল লাটুকে নাকি দেখেছে সোনারপুরে। সে নাকি প্রায়ই পরিদিদির বাড়িতে যায়। আশ্চর্য, পাড়ায় কেউ জানে না তো? চেপে রেখেছে। বিয়ে হোক আর যাই হোক, তোমাদের মতো ঘরে এটা তো কেচ্চা, কেচ্চা তো বটে। মনে মনে হাসলাম। রেকু লাট্টু চকারা তাদের ঘরের খবর যেন কত গোপন রাখে। ফুলিয়ে ফাঁপিয়ে জব্বর একখানা গুল ফানতে পারছে না বলে কথাটা এখনো চাউর করেনি বোধ হয়। হুডিনির বংশধর না বলুক, পরির বরকে পিসি সরকারের ভাইপো ভাগ্নে কিছু না বানিয়ে দেয়। যাকে পরির তো একটা হিল্লে হলো। মেয়েটার যা শিক্ষা দীক্ষা, রূপ, বয়স, রাস্তার ম্যাজিশিয়ানি বা মন্দ কি। বেচারা এখন সুখে শান্তিতে থাকলেই হলো।
তবে ঐন্দ্রজালিক সুখ অবশ্য বেশি দিন সইল না পরীর। বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ একদিন পরী ব্যাক, লটবহর নিয়ে নয়, পেটে একটা বাচ্চা নিয়ে। সুপ্রকাশী মোড়ের চায়ের দোকান থেকে নিয়ে এসেছিল বার্তাটি। পরীর সেই ম্যাজিশিয়ান বর নাকি খেলা দেখাতে দেখাতে বনগা না বসিরহাট কোথায় গিয়েছিল। তারপর থেকে সে নিজেই ভ্যানিশ। অপেক্ষা করে করে অগত্যা ফিরে এসেছে পরী। শুনে তো আমার মাথায় হাত। বললাম, সর্বনাশ, আবার ওই বাড়িতে? পরীর ভাইদের কি রিয়াকশন? ভিখু আর লাট্টু তো মোড়ে দাঁড়িয়ে তারও স্বরে ডুয়েট গাইছে। ভিখু বলছে, হারামির বাচ্চা, তুই সান্যাল বাড়ির মর্ম বুঝলি না? জানিস এখনো আদি সপ্তগ্রামে বাড়ির পুজোয় আমাদের চণ্ডী মণ্ডপে 700 লোকের পাত পড়ে। আর লাট্টু বলছে, আমার বোনের সঙ্গে বেইমানি আমি ছুটিয়ে দেব। ওই শালার দেখা পাই একবার, পেছনে গ্রেহাউন্ড লেলিয়ে দেব। ও শালাকে খুন করে যদি ফাঁসি না যায় তো আমি 7 পুরুষের বেজন্মা। 7 পুরুষের বেজন্মাটা যে কি আমার বোধগম্য হলো না। আর 700 লোকের পাত পড়ার মতো চণ্ডী মণ্ডপটা কত বিশাল হতে পারে তাও কল্পনা করতে পারলাম না। শুধু বুঝলাম বোনের এই অপমানে দাদারা অতিশয় মর্মাহত। সঙ্গে সঙ্গে আশ্বস্ত হলাম, যাক, জাহাজ বাড়িতে পরীর আবার থাকা নিয়ে অন্তত সমস্যা হবে না। দিন 5-6 পরে হঠাৎ পরী স্বয়ং এসে হাজির, দুপুরবেলায়। সেই একই ভঙ্গিতে, দুলে দুলে, মুখে কোনো দুঃখের ছায়া নেই, বরং আগের মতোই একটা নির্বোধ হাসির টুকরো ঝুলে আছে মুখে। ডাকলাম, আয় আয়, কদিন পরে দেখছি, তোকে একটু ভালো করে দেখি। একটু যেন লজ্জা পেল পরী। বলল, দূর, আমাকে দেখার কি আছে? মারে, তুই কত বদলে গেছিস, হাতে শাখা, কপালে সিঁদুর। বলতে বলতে ফোলা পেটটার দিকে আঙুল দেখালাম। এটাও তো নতুন। পরী হেসে ফেলল, পেটটা বড্ড বেড়ে গেছে গো। কমা চলছে? 5। পরশু থেকে হেব্বি নড়ছে। শোয়ার ঘরে নিয়ে এলাম পরীকে। খাটের বাজুতে হেলান দিয়ে বসলো পরী। 2 পা ছড়িয়ে দিল সামনে। 3 তলায় উঠে হাঁপাচ্ছে অল্প অল্প। পরীকে 1 গ্লাস জল এনে দিয়ে আমিও বসেছি সামনে। জিজ্ঞেস করলাম, তারপর বল, কি খবর তোর? শুনেছ তো? পরী হাত উল্টোলো। পাটি ভেগে গেছে। পরীর কথা বলবার ধরন ধারণও বদলায়নি এতটুকু। হেসে ফেলে বললাম, ও কি বলবার ছিরি? নিজের বরের সম্পর্কে ওভাবে বলতে আছে নাকি? বর না ঘেঁচু, ও তো একটা সেকেন্ড হ্যান্ড মাল। মানে? ওর তো আগেই বিয়ে হয়েছে, বউ বাচ্চা আছে হৃদয়পুরে। বলিস কি রে, আগের বিয়ে লুকিয়ে? না না, লুকোচাবার বিজনেস নেই, আমাকে আগেই বলে দিয়েছিল 2 নম্বর হয়ে থাকতে হবে। হৃদয়পুরের বউ আমার কথা জানে। কি কাণ্ড! তার মানে জেনে শুনে তুই? কি করব বৌদি, উই ওয়ার ইন লাভ। লাভ? লাভ হলো কি করে? ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে? তো ও আবার ম্যাজিশিয়ান নাকি? জানে তো মাত্র 6খানা কার্ড গেম, পামিং পাসিং। আসল কাজ তোর ব্যথা বেদনা তেল বেচা। হাতের কয়েকটা ক্যাদদানি দেখিয়ে কাস্টমার জড়ো করে। তবে আজকাল ওই ট্যাকটিস কলকাতায় বেশি চলছে না, রোজগারের ধান্দায় গ্রামে গঞ্জে ঘুরতে হয়। তার মানে জাদুকরও নয়? কি দেখে তাহলে লোকটাকে পছন্দ করেছিলি? খুব স্মার্ট গো, বিউটিফুল কথা বলে। হুমা, তাতেই তুই গলে জল? কাউকে কিছু না জানিয়ে ঘর বাড়ি ছেড়ে? মারে, বললে আমায় যেতে দিত নাকি? আমি না থাকলে স্যান্নাল গোষ্ঠীকে সামলাবে কে? বউ দুটোকে কেক ডিপে রাখবে? এসে তো দেখছি বাবুদের কি হাল। বর্দার ছক্কা পালা করে কুটনো করছে। বৌদি হাঁকলো, ভাতের ফ্যানটা গেলে দিয়ে যাও তো।
অমনি রাজার বেটা পড়িমড়ি করে হাঁড়ি উল্টোতে ছুটল। বউয়ের হুকুমে ছক্কাবাবু উবু হয়ে বসে আটা মাখছে। কি সিন! হাসিস না, থাম। তোর প্রাণে তো এখনো ফুর্তি। বর তোকে ছেড়ে চলে যাওয়ার বড়। গেছে তো গেছে, দুঃখ পাওয়ার কি আছে? তা গেল কেন? তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল? না, ওর শালাটা একটা সোয়াইন, ওর নামে কেস ঠুকে দিয়েছে। একসঙ্গে দুটো বিয়ে করা তো বেআইনি। তাও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল, আর আমি শালাটা রাজি হলো না। তবে যে তুই বললি আগের বউয়ের মত ছিল। মত ছিল তো বলিনি, জানতো। ব্যাকডেটেড ওম্যান, মন থেকে মানতে পারেনি। তা এবার যাওয়ার সময় আমায় 1000 টাকা হাতে দিয়ে বলে গিয়েছিল, 1 মাস অপেক্ষা করো, এর মধ্যে ফিরলাম তো ফিরলাম, নইলে আমার আর আশা হলো না। আমিও আর ওয়েট করিনি, এই মাসের ভাড়াটা না দিয়েই কেটে এসেছি। একের পর এক বিস্ফোরক তথ্য পরিবেশন করে চলেছে পরি। আমি শিহরিত হচ্ছিলাম। থতমত মুখে জিজ্ঞেস করলাম, তাহলে যে শুনেছিলাম তোর বর নাকি কোথায় ম্যাজিক দেখাতে গিয়ে? ওটা আমার স্টোরি। দাদারা কাউমাও করছিল, ওকে কি বলবে, তাই আমি ওটা সাজিয়ে দিলাম। তোমরা কি ভাবছো আমাকে দেখে ওরা শকড? বুলশিট। সকলে দুহাত তুলে নাচছে, বউরাও। ছক্কার বউ তো সঙ্গে সঙ্গে গুলটিকে আমার পায়ে লেলিয়ে দিল। সে ছড়িও পিছি পিছি করে অস্থির। খুব ওস্তাদ হয়েছে কিন্তু গুলটিটা। অজান্তেই ছোট্ট শ্বাস পড়ল আমার। বললাম, তাহলে জোয়াল ফের তোর কাঁধে চাপল? নিতে তো হবেই। পরীর নির্বিকার জবাব। মর্দা আমার হাত ধরে বলল, ডেলিভারিটা করে নিয়ে সংসারটাকে আবার কড়া হাতে ধর। আমরা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছি রে। আশ্চর্য, কোনো হাহাকার নেই, বেদনাবোধ নেই। মনকে যে ভাইডাস স্ট্রিপ ব্যবহার করছে সেটাও বোঝে না। এ কি নাড়ির টান, নাকি মেয়েটার মগজ একেবারেই ঘিলুহীন? একটু বাঁকা সুরেই বললাম, তা নয় হলো, মাহিদের সংসারী না হয় জীবনপাত করলি, কিন্তু যে বাচ্চাটা আসছে তার ভবিষ্যতের কথা ভেবেছিস? তাকে তো মানুষ করতে হবে। মাহিদা সে খরচা দেবে? ওরা কোত্থেকে দেবে? 3টেই তো বুক্কা পার্টি। তাহলে তোর বরের কাছে খরচা চাইবি? তারা টিকি দেখা গেলে তো। পরি নড়ে চড়ে বসল। ব্যবস্থা একটা হচ্ছে। 4 ভাই বোনে কাল বসেছিলাম, প্রমোটার ফিট করে বাড়িটা তার হাতে দিয়ে দেব। জমি তো কম নেই, সামনে পেছনের ফাঁকা জায়গা মিলিয়ে প্রায় 6 কাঠা। আমরা 4 জনে 4টে ফ্ল্যাট নেব, সঙ্গে ক্যাশ যদি কিছু পাই তো বহুত আচ্ছা। মেজদা তো বিয়ে শাদি করছে না, ওই চিটিংবাজকে কেই বা মালা পরাবে। ওর ফ্ল্যাটেই থাকবো আমরা 2 জনে, আর আমারটায় ভাড়া বসিয়ে দেব। ভাড়ার টাকায় মামা ভাগ্নেকে টেনে দিতে পারবো না। প্ল্যানটা অবশ্য মন্দ নয়, ঠাট্টা সুরে বললাম। মা, তুই তো বেশ চালু হয়েছিস। হতেই হবে, এখন মা হতে যাচ্ছি না। ছেলেই হোক কি মেয়েই হোক, তাকে মানুষ করবার দায়িত্ব তো আমার। বলতে বলতে পরি হাত বোলাচ্ছে পেটে। আচ্ছা বৌদি, ডেলিভারিটি নর্মাল হওয়াই তো ভালো, কি বলো? সিজার টিজার মানেই তো গুচ্ছের টাকার ধাক্কা, ডাক্তারেরা চুষে নেবে। হেসে ফেললাম। দেখ কি হয়, তার আগে সামনের 4টে মাস তো কাটা। 4 মাস নয়, 2.5 মাসের মাথাতেই প্রসব করল পরি। মরা বাচ্চা, স্টিলবর্ন। অনেক আগেই পেটে বন্ধ হয়ে গিয়েছিল নড়াচড়া। পরি বুঝতে পারেনি। ভাগ্যি সময় মতো ধরেছে ডাক্তার, নইলে প্রাণ সংশয় হতে পারত পরির। গোলাপির মুখে খবরটা পেয়ে খুব খারাপ লেগেছিল।
আহারে, মেয়েটা কি একটা কিছুও পেতে পারে না? বিধাতা বলে যদি কেউ থেকেও থাকেন, তিনি এত নিষ্ঠুর কেন? নিয়তি দেবী কি চিরকাল মেয়েটাকে নিয়ে শুধুই খেলবেন? পরি হাসপাতাল থেকে ফেরবার পর একদিন দেখতে গেলাম। বেশ কাহিল হয়ে গেছে বেচারা। চোখের নিচে কালি, ফ্যাকাশে গাত্রবর্ণ বলে দেয় রক্তাল্পতায় ভুগছে। আমাকে দেখে শুকনো মুখে হাসল পরি। বলল, বসো বৌদি, আমার তো রোগ ব্যাধি হয় না, তাই আমাকে কেউ দেখতেও আসে না। তুমি এলে বড় আনন্দ হলো। পরির হাতটা ধরলাম। ঠান্ডা নিয়মমাফিক সান্ত্বনা সুরে বললাম, ভেঙে পড়িস না, যা হলো তা তো হলো, হয়তো তোর মঙ্গলের জন্যই হলো। তাই হবে। বেটা জোর বেঁচে গেল। দুনিয়ায় একবার এন্ট্রি নিয়ে ফেললে কোন চক্করে পড়তো তার ঠিকই আছে। এবারেও পরিসর নিতান্ত সহজ, কিন্তু আমার কেন যেন কান্না পাচ্ছিল। দুটো চারটে কথা বলেই উঠে পড়লাম। শুধুই মনে হচ্ছিল পরি ভেতর থেকে চিড় খেয়ে গেছে, তবু প্রকাশ করছে না। মাস 3-4 পরির সঙ্গে আর দেখা হয়নি। আমি তো জাহাজ বাড়ি যাই না, পরিও আসে না। গোলাপি চ্যানেলের নিউজ পরি নাকি সুস্থ হয়ে আবার লেগে পড়েছে গৃহকর্মে, রাঁধছে বাড়ছে, ভাই ভাইদের বউদের সঙ্গে ঝগড়া করছে, তবে বেরোয় না বড় একটা। বাজার টাজারও সম্ভবত ভাইরাই করে, কিংবা তাদের বউরা। হঠাৎই একদিন ঢাকুরিয়ার লেভেল ক্রসিংয়ে পরির মুখোমুখি। যথারীতি গোড়ালি থেকে 1 হাত উঁচুতে শাড়ি, এলোমেলো কুঞ্চি, পেটের কাছে ফুলে আছে, আর সিঁথিতে ঠাট্টার মতো সিঁদুরের রেখা। হাতে একখানা প্লাস্টিকের থলি। স্বাস্থ্য ফের ফিরেছে পরির। দিব্যি আবার মোটোতে শুরু করেছে। চোখ পাকিয়ে বললাম, এক তোমার দেখাই করিস না? এক তোমার দেখা নেই কেন? আসিস না যে? পরির মুখে অমলিন হাসি। একটুও সময় পাই না গো বৌদি। খালি খেটে মরছিস তো? সংসারের চাকা চালাতে তো হবে গো বৌদি। ছাদে একটা বাগানও করেছি বৌদি, সকাল থেকে রাত তার পেছনেই সময় দিতে হয় অনেক। হঠাৎ বাগান? ইচ্ছে হলো, এই তো দেখো না, সার কিনে নিয়ে যাচ্ছি। নিমখোল, বনডাস সব আছে। অনেক ফুল ফুটেছে গো, গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া। তোর ফুলের শখ আছে যে জানতাম না তো। হয়েছে, ফুল ফুটলে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগে। আমার হাতেই ফুটলো, এতে আর কারুর কোনো হাত নেই। ভাবলেই জানো বৌদি গায়ে কেমন কাঁটা দেয়। এসো না গো, দেখে যেও একদিন। অস্ফুটে বললাম, যাব। পরি চলে যাচ্ছে দুলে দুলে, ধীর পায়ে, বড় দ্রুত। ঝাপসা হয়ে গেল পরি। শেষ হলো আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প জাহাজ বাড়ির পরি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমাকে অনেক উৎসাহ দেয়, আমাকে সমৃদ্ধ করে। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই খুব খুব ভালো থাকুন, আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।